আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার জীবনের ছোটবেলা থেকে বর্তমান পর্যন্ত ঘটনাবলী জীবন কাহিনী বিভিন্ন আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুদের অনুরোধে বলা শুরু করছি। আমি একটা পর্ব ইতিমধ্যে করছি, যেটা সূচনা পর্ব বা ভূমিকা পর্ব বলে অভিহিত করেছি। দর্শকদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে যেহেতু আমার ঘটনাটা অনেক লম্বা হবে, এই জন্যে কয়টা পর্ব করব এটা জানতে চেয়েছিলাম সূচনা পর্বে। আলহামদুলিল্লাহ, সবাই তো কমেন্টস করে না, যারা করেছে তারা কয়েকটা পর্বে করার জন্য আমাকে বলছেন। এজন্য আজকে আমার জীবন গল্পের প্রথম পর্ব শুরু করব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমি আমার স্মরণকাল থেকে, অর্থাৎ যখন থেকে আমার স্মরণ হয় তার আংশিক ঘটনা আমি ওই ভূমিকা পর্বে বলেছিলাম। আমি ওই দিকে আর যাব না, ওর পরবর্তী ঘটনা অর্থাৎ আমার জীবনের যে গল্প সেটাই শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর এই গল্প বলার পিছনে আমার কোনো কৃতিত্ব জাহির করা নাই। এটা আমি সূচনা পর্বেই বলছি যে কষ্টের ভিতর দিয়ে আল্লাহ পাক আজ আমার যে সচ্ছলতা দান করেছেন, এটা একমাত্র আল্লাহ পাকেরই কৃতিত্ব। এবং আল্লাহ পাক কোন কৌশলে কিভাবে আমাকে পর্যায়ক্রমে আজকে এই বর্তমান পরিস্থিতিতে পৌঁছাইছেন সেই ঘটনারই বর্ণনা দেব। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। আমি আবারও বললাম যে আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রিয় দর্শক, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর যথারীতি আবার ক্লাস শুরু হলো। আমি স্বাধীনতা যুদ্ধের সময় ক্লাস 3-তে পড়তাম। যখন স্কুল চালু হলো যুদ্ধ শেষে, তখন ওই সময় যে যে ক্লাসে পড়তো সেই ক্লাস থেকে পরবর্তী ক্লাসে অটো পাস দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আমি ক্লাস 3-তে ছিলাম। আমি অটো পাসের বদৌলতে আমি 4-এ উঠে গেলাম। আমি প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানছি যে শুধু আমার যে নিজের গল্পটাই যে বলবো এমন না, এর সঙ্গে সংযুক্ত থাকবে আমার অনেক পরিবারের লোকজন, যেগুলো নাম হয়তো বলবো না। আমার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা উল্লেখ করেই আমি আলোচনায় আনব। আমি সবচেয়ে বেশি আলোচনা করব আমার ছোট ভাইকে নিয়ে, যে আমার ছোট ভাই ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ভাই বলেন, আদরের ভাই বলেন, আর বন্ধু বলেন, সেই ছিল আমার সেই ছোটবেলা থেকে প্রিয় বন্ধু। এই জন্যে তার কথা খুব বেশি আসবে আমার এই গল্পের ভিতরে। তা আমার ছোট ভাইও যথারীতি ও ক্লাস 2-তে পড়তো, ক্লাস 3-তে অটো পাস করে 3-তে উঠলো। তা আলহামদুলিল্লাহ, আমরা দুজন একই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো করতাম। এই প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল পাঁচকাহনিয়া প্রাথমিক বিদ্যালয়। এটা কালীগঞ্জ থানার 8 নম্বর মালিয়াট ইউনিয়নের একটি গ্রামের স্কুল, যেখানে শহরের আলো বাতাস, শহরের কোনো গন্ধও ছিল না, এমন এক পাড়াগায়। তা আমরা যথারীতি ক্লাস 4-এ ক্লাস শুরু করলাম। ওই সময় আমরা ছাত্র হিসেবে দুজনই মধ্যম শ্রেণীর ছিলাম। অর্থাৎ আমি বলে রাখি, যখন ক্লাস 4-এর থেকে আমি 5-এ উঠলাম, আমার রোল নম্বর 5 হলো। এর থেকে স্বাভাবিক বোঝা যায় যে একটা মধ্যম শ্রেণীর ছাত্র ছিলাম। আর কাকতালীয় আমার ছোট ভাই 3 থেকে যে 4-এ উঠলো, তারও রোল পাস হল। এক অদ্ভুত কাকতালীয় ভাব হলো, এটা আমার মনে পড়ে। অর্থাৎ দুইজনেই প্রায় একই রকমের ছাত্র ছিলাম। পরবর্তীতে আমার ছোট ভাই অনেক ভালো করেছে, আমি যদিও ভালো করতে পারি না। তো যাই হোক, ওই সময় আমাদের পারিবারিক অবস্থা মোটেও সন্তোষজনক ছিল না। যেহেতু এক হচ্ছে যুদ্ধের পর ঘটনা, তখন তো চাষবাস তেমন হয় নাই। আর আমাদের আগেই বলেছি, আমাদের যে জমি জাতি ছিল সেগুলো আমাদের বাড়ি সংলগ্ন, কোনো মাঠের জমি ছিল না। ওই বাড়ি সংলগ্ন জমিতেই কিছু চাষবাস হতো। যেমন
ওই একটা সিজনে ধান হতো, তাও সব জমিতে হতো না। এটা বেলে মাটির জমি ছিল আমাদের, উঁচু জায়গা। একটা সিজনে ভাদ্র মাসে আউশ ধান বলতো, আউশ ধান বছরে একবার। তা তখন তো এই উন্নত মানের কোনো চাষ হতো না, ধানের ফলন খুবই কম হতো। যে বিঘা প্রতি অর্থাৎ 33% বিঘায় হয়তো 3 মণ, সর্বোচ্চ 4 মণ হলে সে বাম্পার ফলন। যদিও এখন ওইটা 40 মণ 50 মণ ফলন হয়। আল্লাহ পাক বরকত দিয়েছে, এখন আধুনিক প্রযুক্তি, মানুষের জ্ঞান বাড়ায় দিয়ে আধুনিক প্রযুক্তিতে চাষবাস করে আল্লাহ দিয়েছে এই ক্ষমতা মানুষের। এই জন্যে আর আমাদের ফল ফলালির গাছের ভিতরে আমের গাছ ছিল অনেকগুলো, কাঁঠাল গাছ ছিল অনেক, প্রচুর কাঁঠাল হতো, আমের সিজনে প্রচুর আম হতো, আরও টুকটাক কিছু জলপাই গাছ ছিল, এই সমস্ত গাছও ছিল। তা আমাদের এই ফল ফুরুষের জন্যে কিনে খাওয়া লাগতো না, আমাদের বাড়ি প্রচুর হতো। আর তখনকার যুগে ওই ফল ফুরুষ, আম বলেন কাঁঠাল বলেন, তেমন একটা বাজারে বিক্রি হতো না। সবার বাড়িতেই আম গাছ, কাঁঠাল গাছ, ফল ফলালির গাছ ভরা থাকতো। এগুলো বাজারে উঠালেও কেউ টাকা দিয়ে কিনতো না। আমার মনে পড়ে ওই সময় ধান চালের দাম, দ্রব্যমূল্যের দাম খুবই কম ছিল, কিন্তু মানুষের কাছে পয়সা না থাকলে, কম হলেও তো সেটা যদি পয়সা না থাকে তাহলে ওইটাকেই অনেক দামি মনে হয়। আমার মনে পড়ে ওই সময় আমাদের বাড়ির পাশে একটা গ্রামের ভিতরে একটা বাজার ছিল, মঙ্গলপাইতা বাজার। মঙ্গলপাইতা বাজার এটা আমরা মাঝে মাঝে যেতাম। তা আমার মনে পড়ে যে আব্বার সঙ্গে যেতাম বা বড় ভাইয়ের সঙ্গে যেতাম। আমার এক বড় ভাইও ছিলেন, ওনার লেখাপড়া করার সৌভাগ্য হয় নাই, হয়তো 3-4 পর্যন্ত লেখাপড়া করছিলেন, তারপরে ওই কৃষি কাজের সঙ্গেই জুড়ে গেলেন আর কি। তা উপার্জনক্ষম বলতে আমার আব্বা ছিল আর আমার বড় ভাই ছিল, আর কেউ আমাদের পরিবারে উপার্জনক্ষম কেউ ছিল না। আর বড় ভাই সাধারণত একটু অলস প্রকৃতিরই লোক ছিলেন, কাজ কামে তেমন একটা আগ্রহী ছিলেন না। তা এখন যে কথা বলছিলাম, আমরা হাটে যেতাম, ওই চাল কিনে খেতে হতো। 12 মাসের ভিতরে হয়তো 2 মাস, 1-2 মাস আমরা ওই ভাদ্র মাসের পর ভাদ্র আশ্বিন মাসে আমরা ওই ধান হতো, ওর থেকে চাল ভাতের ব্যবস্থা হতো ওই সময়, আর বাকি সময় তো কিনে খাওয়া লাগতো। তা আমার মনে পড়ে যে ওই সময় আমি 60 পয়সা 62 পয়সা চাউলের কেজি দেখছি। আমার ভালো করে মনে পড়ে এই কথাটা। 62 পয়সা মানে 10 আনা বলতো ওই সময়। এবং বাজারে আমি 12 আনা অর্থাৎ 75 পয়সা 12 আনা ইলিশের কেজি দেখছি। সর্বনিম্ন এর থেকে বেশি হইতো, কিন্তু এক সময় এইটা খুব আমাদের মনে পড়ে, সবাই আলোচনার মধ্যে ছিল যে 12 আনা করে ইলিশের কেজি। যারা খেতে পারে না তখনও অনেকেই অন্তত সপ্তাহে 2 দিন হাট হতো আমাদের, তো এই সপ্তাহে 2 দিন অন্তত ইলিশ মাছ খেতে পারতো ওই সময় 12 আনা কেজি। তা অবশ্য যারা আরও গরিব ছিল তারা খেতে পারতো না, সেই গরিবদের মধ্যে আমরাও ছিলাম। হয়তো একদিন একটা ইলিশ মাছ হয়তো কেনা হয়েছে, যে সময় সস্তা হয়েছে, বাকি সময় তো আর কেনা সম্ভব হয় নাই, সেই গরিবদের মধ্যে আমরাও ছিলাম। তা এখন ভাত ওই সময় ভাদ্র মাস বাদে যে কাঁঠালের সিজন হলে আমার ভালো করে মনে পড়ে যে ওই কাঁচা কাঁঠাল কেটে ওর থেকে কোষ বাইর করা হতো, কাঁচা কোষ, ওইটাকে পানির ভিতর দিয়ে সিদ্ধ করা হতো, একবার আস্তে আস্তে সিদ্ধ করা হতো। আমরা 3 বেলাই এইটা খাওয়া লাগতো, 3 বেলাই কাঁঠাল সিদ্ধ। হয়তো আধুনিক যুগের এখন ছেলেরা হয়তো মনে করতে পারেন যে কাঁঠাল সিদ্ধ এ তো একটা ভালো জিনিস, যে হয়তো একদিন খেতে পারলে ভালো লাগে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যখন আমরা প্রতিদিন কাঁঠাল সিদ্ধ খাই, এটা যে কত কঠিন বিষয় ছিল আমি পরবর্তীতে বলছি। যে সকালবেলায় হয়তো আমার মা কাঁঠাল সিদ্ধ করে দিয়েছে, ওই সামান্য কিছু মুখে দিয়ে আমরা স্কুলে গেছি, আর স্কুল শেষে আমরা
ওই বাড়ি আসতে মন চাইতো না। আমার ভালো করে মনে আছে, আমার মন চাইতো যে যদি বাড়ি না যেতে পারতাম, কারণ ওই গেলে আর এটা কেন মনে হতো যে ওই যাইয়ে আবার ওই কাঁঠাল সিদ্ধ খেতে হবে, এমনও মনে হতো যদি একটু রুটিও পেতাম তাহলেও। তখনকার যুগে কিন্তু রুটি অনেক সস্তা জিনিস ছিল, আর রুটি খাওয়া মানেই মনে করতো যে তারা খুব অভাবী মানুষ। আর এই বর্তমান যুগে তো যারা রুটি খায় আধুনিক যুগে তাদের তো বড় লোক ভাবা হয়, এমনকি চাউলের থেকে রুটির দামেই আটার দামেই বেশি। দুনিয়া উল্টে গেছে আর কি, যে এখন তো চাউলের থেকে আটার দাম বেশি। এই জন্য অনেকে হয়তো শখ করে আটা খাওয়াটাই পছন্দ করেন। ধনিক পরিবারে তো এটা একটা ফ্যাশনই হয়ে গেছে এখন, কিন্তু ওই সময় আটার রুটি খাওয়া মানে যে সমাজের সবচাইতে গরিব মানুষরা যারা চাল কিনতে পারে না কোনোভাবেই, তারা ওই কোনোভাবে হয়তো একটু রুটি নিয়ে আসতো হাটের দিন কিনে, আটা নিয়ে আসতো কিনে, ওইটে আটা আনার পরে তারপরে রাত্রে হয়তো কিছু বেচা কিনা করতো, বেচা কিনা করে হয়তো 1 কেজি আটা বাজার থেকে কিনে নিয়ে আসতো। ওই রাতে বাড়িতে মা বোনরা যারা থাকতো ওই রুটি আটা মেখে রুটি বানায়, তারপরে হয়তো 12টা 1টা বেজে যেত সেই সময় খাওয়া। আর রুটির সঙ্গে এইটা যে কোনো তরকারি বা গোশ মাছ এরকম চিন্তার তো অবকাশই নাই। আমাদের বাড়িতে তরকারি হতো, গ্রামের বাড়ি তো তরকারি মা বোনরাও করতো। আবার আমাদের খেতে যেহেতু উঁচু জায়গা ছিল প্রচুর তরকারি চাষ হতো, কিন্তু 12 মাস না, তরকারির প্রত্যেকটা তরকারির একটা সিজন থাকতো। যে সিজন, আমি ওই সিজনের কথা তো এখন বলতে পারবো না যে কোন সিজনে কোন তরকারি হতো, কোন ফসল হতো, এটা এখন আমি বলতে পারবো না, কিন্তু এটা সিজনাল ছিল। সব সিজনে সব তরকারি কিন্তু হতো না। তা যখন যে সিজন থাকতো সেই সময় সেই তরকারি, অথবা বনের কচুর শাক, এটা তো থাকতোই। এইটা কোনো রকমে ঘুটে ওই রুটি দিয়ে খাওয়া হতো। অথবা আমাদের খেজুর গাছ ছিল, যদি খেজুর গাছ থাকলেও যদি সিজনে হতো হয়তো একটু গুড় দিয়েও খাওয়া হতো। আর আমার মনে আছে যে সময় গুড় থাকতো, গুড়ের সিজন, সে সময় ওই রুটি পানিতে ভিজাই গুড় দিয়ে মাখাইয়ে খাওয়া হতো। এটা মোটামুটি ভালোই লাগতো। আর এটা তো যে সময় কোনো কাঁঠালের সিজন ছিল না তখন আর একটা সিজন ছিল, সেটা হচ্ছে মুসুরি। আমাদের ওই মুসুরির সিজনে মুসুরি হতো, কিন্তু চাল তো নাই বাসায় যে খিচুড়ি খাবো। তা আমাদের বাড়িতে আবার ঢেকি ছিল, তা ওই ঢেকিতে কোনো রকমে ওই মুসুরি মানে পাড় দেয়া বলে ঢেকির ভিতরে রেখে, ওই ঢেকুরি একটা গর্ত থাকতো, সেই গর্তের ভিতরে মানে এইটাকে কাড়াইনো বলতো, কাড়াইনো কোনো রকমে কাড়াইনো, মানে একটু ময়লা ছাড়ানোর জন্য খোসা থেকে যেত, কিছু কিছু হয়তো খোসা ছাড়াই যেত, কিন্তু খোসা থাকতো। তা এখন ওই মুসুরির শুধু মুসুরি দিয়ে, ওর ভিতরে কোনো চাল টাল না, খিচুড়ি রান্না করতো। যে সময় মুসুরির সিজন, শুধু মুসুরি সিদ্ধ করে আমাদের সামনে দেওয়া হতো। কাঁঠালের সিজনে কাঁঠাল শুধু, আর মুসুরির সিজনে শুধু মুসুরি সিদ্ধ দেওয়া হতো। এই কোন রকমে পেঁয়াজ আমাদের বাড়িতে চাষ হতো। তা ওই পেঁয়াজ মরিচও আমাদের বাসায় চাষ হতো। তা ওই পেঁয়াজ মরিচ দিয়ে ওইটা মেখে খাওয়া হতো, শুধু মুসুরি সিদ্ধ। এটাকে খিচুড়ি বলতে গেলে তো অনেক সুস্বাদু বিষয়, যে ওর মধ্যে চাল ডাল আরো কত মশলাপাতি দেয়া হয়, কিন্তু এই মশলাপাতির সুযোগ আমাদের ছিল না যে ওর ভিতরে চাল দেয়া বা মশলাপাতি দেয়া, এইটা না, শুধু মুসুরি সিদ্ধ করে আমাদের সামনে দেয়া হতো। তা এখন এইটা আবার খাওয়ার সময় গলায় ঢুকতো না, খসখস খসখস করতো, যেন গলায় বেঁধে যায়। তা এখন আমার আব্বা ওই একসঙ্গে বসে সবার প্লেটে বেড়ে দেওয়া হতো। আমার আব্বা আমাদের খাওয়ানোর জন্যে খুব উৎসাহ দিত, খাও বাবা খাও, খুব সুস্বাদু লাগছে, এইভাবে উৎসাহিত করতো।
কিন্তু আমরা তখন বুঝতাম না যে আমার আমার আব্বারে বলতাম বাপজান। কিন্তু সম্পর্ক যে এখনকার মা বাবার সঙ্গে যেমন একটা মধুর সম্পর্ক, বন্ধুত্ব সুলভ সম্পর্ক, তখন কিন্তু এরকম ছিল না। মা বাবাকে খুবই ভয় পাইতাম, মাকে না কিন্তু বাবাকে খুব ভয় এরা থাকতো। কিন্তু ওই খাওয়ার সময় একসঙ্গে ব্যবহারের সময় কিন্তু বাবা তো তার তো একটা মহব্বত থাকে যে ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না ডাল সিদ্ধ, তাই উৎসাহিত করতো যে খাও বাবা খাও, খুব সুন্দর লাগছে, মাখাই মাখাই খাও, ভালো করে চটকাই নাও, এইভাবে আমাদেরকে উৎসাহিত করতো। আমরা তখন বুঝতাম না যে কেন এগুলো করতেছে, আমরা মনে করতাম বোধহয় আমার আব্বার খুব ভালোই লাগছে সেজন্য বলছে, তিনি যে আমাদেরকে উৎসাহিত করতেছেন খাওয়ার জন্যে, না খেলে তো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ব, এই জন্যই এই ধরনের উৎসাহ যোগাতেন। তা এখন কাঁঠালের সময় কাঁঠাল সিদ্ধ, মুসুরির সময় মুসুরি সিদ্ধ। আর আমাদের ভালো করে মনে আছে যে ওই ভাদ্র মাস কবে আসবে এইটার অপেক্ষা করতাম। সারা বছর পরে ওই ভাদ্র মাস কবে আসবে আমরা কটা ভাত খেতে পারবো, এই জন্যে মনে মনে এখনো মনে পড়ে ওই ভাদ্র মাসের জন্য আমরা অপেক্ষা করতাম যে ভাদ্র মাস আসে না কেন, ভাদ্র মাস আসে না কেন। তখন তো বুঝতাম না যে 12 মাস পরে আসে, কিন্তু আমাদের দিল তো মানতো না। আবার শুধু যখন আটা কেনার সামর্থ্য থাকতো আটা রুটি বানাই দেওয়া হতো, যখন কাঁঠালের সিজন থাকতো কাঁঠাল সিদ্ধ করে দেওয়া হতো, যখনই মুসুরি সিজন থাকতো তখন মুসুরি সিদ্ধ করে দেওয়া হতো। যখন এইসব সিজন থাকতো না তখন কিন্তু তখন তো বন জঙ্গলের অভাব ছিল না, তা ওই আমার মা এমনকি আমার বড় ভাই বা আমার আব্বা ওই বনের থেকে কচু, মানে যুদ্ধের পরবর্তীতে এই ঘটনা বেশি ঘটতো যে ওই কচুর ডাঁটা কেটে নিয়ে আসতো, কচুর ডাঁটা। আর আমাদের বাড়ির পাশে এক ধরনের কচু, আপনারা চিনবেন কিনা জানি না, নাম এই স্বাভাবিক কচু নাম, এটা কাবলি কচু বলা হতো। এই কাবলি কচুর বাড়ির পাশে প্রচুর হতো, ওইটা একটু রান্না করলে বেশি কালো হতো, আর এটা নাকি পুষ্টিগুণও একটু বেশি, একটু সুস্বাদু বেশি। তাই এই কাবলি কচুর ডাঁটা সহ পাতা সহ একসঙ্গে ঘুরতে মরিচ দিয়ে এই ঘুটে আমাদের সামনে দেয়া হতো। এগুলো আমার ভালোভাবে মনে আছে। এগুলো যুদ্ধ পরবর্তী ঘটনা, তো তখন মোটামুটি তো একটু বুদ্ধিজ্ঞান হয়েছে। তারপরে আর একটা বড় সমস্যা দেখা দিল, ওই সময় লবণের অভাব দেখা দিল, প্রচণ্ড আকারে লবণের অভাব। যে সময় আপনারা চিন্তা করেন যে 62 বছর 10 আনা চাউলের কেজি, আর হয়তো 10 পয়সা 20 পয়সা বা 30 পয়সা আটার কেজি। সেই সময় আমার ভালো করে মনে আছে, আমার বাসায় আব্বা এবং বড় ভাই আমার মার সঙ্গে আলোচনা করত যে এখন কি হবে, লবণ তো পাওয়া যায় না, আর যা পাওয়া যায় 70 টাকা কেজি। চিন্তা করতে পারেন যে যেখানে চালের কেজি 10 আনা 62 পয়সা, 60 পয়সা 62 পয়সা, সেখানে লবণের কেজি 70-75 টাকা। এ কি করে মানুষ খাবে? এইটা স্বাধীনতা পরবর্তীতে বোধহয় 72-73-এর মধ্যে কোনো ঘটনার সনটা ওইভাবে মনে নাই, বুদ্ধিজ্ঞান তো ওইভাবে হয় নাই যে আমরা সনটারই খেয়াল রাখবো। তা এই যে কষ্ট, যে কচু সিদ্ধ করে লবণ নাই, কাঁঠাল সিদ্ধ করে দেয় ওর মধ্যে লবণ নাই, আবার মুসুরির সময় মুসুরি সিদ্ধ করে দেয়, ঝাল মরিচ সবই আছে কিন্তু লবণ নাই, খাইতে হবে, তারপরেও খাইতে হবে, বাচ্চার তাগিদে খাইতে হবে। তো এইভাবেই দিন চলছিল। স্কুলে যাইতাম, আমার আব্বার কথা ছিল আমাদের ছোটোবেলায় আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হতো না, কোনো খেতে খামারে কাজ করতে দেওয়া হতো না। এটা আমার আব্বার একটা খুবই ইচ্ছা ছিল যে
যে বাবা লেখাপড়া করতে হবে, লেখাপড়া না করলে কেউ মানুষের মতো মানুষ হতে পারে না, তোমাদের কোনো কাজ করতে হবে না, তোমরা শুধু লেখাপড়ার দিকে নজর দাও। শুধু একটা কাজ সারা বছরে একটা সিজনে করা লাগতো, সেটা হচ্ছে আমাদের যে সময় একটা সিজনে মরিচ হইতো, সেই মরিচ, আমাদের মরিচের চাষ হতো, সেই মরিচ যে সময় পোক্ত হতো সে সময় খেতে ওই সকালে বা স্কুলতে আসার পরে ওই খেতে ছোট ছোট ঝুড়ি নিয়ে মরিচ তুলতে যেতে হতো। এছাড়া আর কোনো কাজ আমাদের দিয়ে করানো হতো না। আমার একবার মনে আছে, তখন 5-এ ক্লাস 6-এ পড়ি, আমার ঠিক মনে নাই, যে আমাদের বাড়ি ওই সিজনের সময় একটা ওই এটা আমাদের ওখানে মাইনেদার বলা হতো, মাইনেদার বলা হতো, অর্থাৎ ভাত কাপড়ের বিনিময়ে আর কিছু পয়সার বিনিময়ে সে বাড়ির সমস্ত কাজ করে দিবে, কিন্তু আমাকে আমার আব্বা কোনোদিন কাজ করাতে দেয়নি। তা ওই যে ওর নাম ছিল আব্দুল সাত্তার, তা ও লাঙ্গল চষতেছে সকালবেলায়, আমাদের স্কুল মনে হয় বন্ধ ছিল, তা আমি শখের বশবর্তী হয়ে তা আমার ভালো করে মনে আছে, শখের বশবর্তী হয়ে ও ওর ও ভাত খেতে বাড়ি গেছে, আমাদের বাড়িতে গেছে। আমি বললাম যে আমি একটু লাঙ্গল ধরি, একটু চাষ করি। তো এখন ও তো আমাদের বাড়ি কাজ করে, ও আর কি বলবে। আমি ওইভাবে লাঙ্গল, গরু, 2টা গরু আর একটা লাঙ্গল থাকতো, আর লাঙ্গল হচ্ছে কাঠের লাঙ্গল। ওই কাঠের লাঙ্গল এমনভাবে অ্যাঙ্গেল করে, এইভাবে অ্যাঙ্গেল করে তৈরি করা হতো, আর এখানে একটা লোহার পাতি দেওয়া হতো, যা ওই মিস্ত্রিরা বানায় দিত। কামার তখন কামার বলতাম আমরা, কামার বাড়ির থেকে বানায় আনতে হতো। ওই ফাল লাগানো থাকতো ওই কাঠের মাথায়। আপনারা চিনবেন কিনা আমরা জানি না প্রিয় দর্শক, যে ওই ফাল চেনেন কিনা, কারণ এখন আধুনিক যে কলের মেশিন, ট্রাক্টর, এখন তো আর ওই লাঙ্গলের চাষ নাই। এই যুগে ছেলেরা তো চিনবেই না লাঙ্গল কারে কয়, ফাল কারে কয়। তা এখন ওইটা আবার ওই ফাল কোনোভাবে যদি হাতের থেকে না, আর ওই লাঙ্গলের আবার একটা হ্যান্ডেল মতো থাকতো, সব কাঠের, একই কাঠের। আর এই লাঙ্গল তৈরি করা হতো এক ধরনের শক্ত গাছ, বাবলা কাঠ দিয়ে, বাবলা গাছ, আস্ত গাছ শিকড় সহ তুলে ফেলা হতো। সেই শিকড় সহ, শিকড়ের সাইড থাকতো হচ্ছে ওই যেখানে ফাল লাগানো হতো, আর উপরের দিকে সুন্দর করে এটা কাঠের মিস্ত্রিরা লাঙ্গল তৈরি করে দিত। এই লাঙ্গল তৈরি করাও আমরা দেখছি। তাই এই ফাল যদি ওই হ্যান্ডেল যদি কোনোভাবেই ঘুরে যায়, যদি কেউ শক্তভাবে না ধরে, এই লাঙ্গল ধরে রাখাও, গরুটি টানতো কিন্তু লাঙ্গল ধরে রাখাও কিন্তু একটা কঠিন ব্যাপার ছিল। তাই এখন যদি কোনোভাবে ওই হাতের থেকে সরে যায়, ফাল ঘুরে যায়, গরুর পায়ে লেগে যাবে, গরুর পায়ে লেগে গেলে গরু মানে তখন বেড রেস্টে চলে যাবে, অর্থাৎ ওই গরু দিয়ে আর কাজ করা যাবে না, অনেক দিন অসুস্থ থাকতো। তা আমি ওই লাঙ্গল ধরছি, লাঙ্গল ধরার পরে ওই আমাদের ক্ষেতটা আবার আমাদের বাড়ির বারান্দার থেকে দেখা যেত। তা আমার আব্বা কিভাবে ওই বারান্দায় আসছে, বারান্দায় আসার পর আমাকে দেখছে যে আমি লাঙ্গল ধরেছি। ভাই কি বলবো, আমার আব্বা তো ছুটে আসছে, ছুটে এসে বলছে যে তোমার লাঙ্গল চাষ করার জন্য তোমাকে আমি বড় করতেছি না, তোমার পড়াশোনার কথা, পড়াশুনো করবে, কখনো এই কাজের দিকে যাবে না। তাই বলে আমার ওই পাছনে ধরে আমাকে কয়েকটা বাড়ু মারলো, যে আর কখনো বলো, কখনো লাঙ্গল চষতে আসবে না, লাঙ্গল ধরবে না। ভাই ওই লেখাপড়ার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন আমার আব্বা। আমি শুনছি আমার আব্বা ওই যুগের 8-9 পর্যন্ত লেখাপড়া করছিলেন তার ছোটবেলায়। উনি এক সময় প্রাইমারির শিক্ষকতাও করতেন। তখন তো আর ওই ম্যাট্রিক পাস করা বা ইন্টার পাস করা লোক পাওয়া যেত খুবই কম। আমার আব্বা স্কুলে মাস্টারি করতো, খুব বেশি দিন হয়তো না। আর আমার আব্বা তারপরে একটা ব্যবসা শুরু করলেন।
এই ব্যবসা এখন কিন্তু দুনিয়ায় আর নাই। এমন এক ব্যবসার কথা বলবো যে তামাকের ব্যবসা, হুক্কার তামাক। আপনারা এখন তো হুক্কাই দুনিয়াতে নাই। কেউ শৌখিনভাবে 5 স্টার হোটেলে মোটেলে হুক্কা দেখা যায়, সেগুলো তো অনেক দামি হুক্কা। এগুলো তো পিতল দিয়ে তৈরি, কি সুন্দর একটা হুক্কা। আসলে তখন তো ওই নারকেলের ভিতর থেকে নারকেল একবার আস্তা ছিলে ফেলায় ওর মুখ সুন্দর করে কেটে ওর ভিতর দিয়ে এক ধরনের হাতে তৈরি যন্ত্র দিয়ে নারকেল বের করে ফেলা হতো। নারকেলের তো অভাব ছিল না তখন ওই নারকেলের যে শ্বাস দিয়ে তেল বানানো হতো, আর ওই নারকেলের যে ইটা হতো খোল, ওইটা দিয়ে হুক্কা তৈরি হতো, বিভিন্ন কৌশলে তৈরি করতো ওটা। এই হুক্কা তৈরির একটা শিল্পই ছিল তখন। তো এই হুক্কা ওর সঙ্গে আবার নইসে জোগানো হতো, কলকে লাগতো উপরে, ওই কলকের মধ্যে তামক আবার এই তামাক কিন্তু সরাসরি এই তামাক কিন্তু কলকায় দেওয়া হতো না। এইটা উলা গুড়, ভালো গুড় না, উলা গুড় দিয়ে কুচি কুচি করে তামাক কেটে ওলা গুড় দিয়ে ওই তামাককে মাখা হতো। খুব অনেকক্ষণ ধরে মাখার পরে ওর থেকে একটা সুগন্ধ আসতো। ওই সুগন্ধ মানে আমাদের বাড়ি যারা হাইলে থাকতো বা মায়েন্দার হিসেবে থাকতো তারা এইগুলো করতো, বা বাইরে আশপাশে আমরা যারা হুক্কা খেত, আমার আব্বা বিড়ি সিগারেট খাইতো না, এটা আমরা কখনো দেখি নাই। তা এই তামাকের ব্যবসা করতেন। ওনার একটা সাইকেল ছিল, সেই সাইকেলের পিছনে আটি বেঁধে, আমাদের বাড়িতে তামাক চাষ হতো। এই তামাক আটি বেঁধে বিভিন্ন হাটে, ওই এলাকার হাট, খাজুরার হাট, তত্তিপুরীর হাট, 12 বাজারের হাট, তারপর মঙ্গলপতের হাট, এইসব হাটে একটা নির্দিষ্ট জায়গায় বসে বিক্রি করত। আর এটা ওই কৃষকরা গ্রাম থেকে যারা আসতো তাদের নিজেরা না খাইলেও ওই যে বাসায় যাদের কাজে লাগাইতো, কৃষি কাজে লাগতো, তাদের হুক্কা দিতেই হবে, হুক্কা সহ তামাক। এইটা বাধ্যতামূলক ছিল। এই জন্যই সবাই ওই তামাক কিনে নিয়ে যেত। কেউ হয়তো আধা কেজি কিনতো, কেউ 1 কেজি কিনতো, কেউ 250 গ্রাম কিনতো, এইভাবে বিক্রি হতো। আর এই তামাক বিক্রি থেকেই আমার আব্বার একমাত্র উপার্জন ছিল। আর ওই সিজনাল কৃষি যেমন ধান যেটা সিজনে হতো, সেটা হয়তো 2 বিঘে 3 বিঘে ধান করেছে, এক বিঘেই হয়তো 2 মণ, 1.5 মণ, 3 মণ এরকম ধান হয়েছে। এইটা হয়তো সর্বোচ্চ আমাদের পরিবারে 2 মাস হতো। এইটা তো আর বিক্রি করা হতো না। কিন্তু মুসুরি হতো প্রচুর। ওই মুসুরির সিজনে মুসুরি বিক্রি করা হতো। দাম কেমন ছিল এইটা তো আর আমি ওই ছোটবেলায় জানার কথা না। ছোলাও বিক্রি করা হতো। আবার আম হতো, আম কিন্তু ওই সময় কেউ কিন্তু কাঁঠাল কিন্তু কিছুটা বিক্রি হতো, কিন্তু অত্যন্ত কম দাম। এইটা কাঁঠাল এলাকায় বিক্রি হতো না। আমি আমার ওই যে ভূমিকা পর্বে আমি বলছি যে আমাদের বাড়ির পাশে চিত্রা নদী আছে। সেই নদী তো এখন মরা, কিন্তু ওই নদীতে একসময় জোয়ার ভাটাও আসতো। বিশেষ করে বর্ষার সিজনে সেই জোয়ার ভাটার সেই বর্ষার সিজনে এই বরিশাল, নোয়াখালী, ঢাকার থেকে নৌকা, বড় বড় নৌকা নিয়ে যেসব এলাকায় কাঁঠাল পাওয়া যায় সেই সব এলাকায় ওই নৌকা ভেড়াতো। আর এই নৌকা চালাতো ওই একজন পিছনে হাল ধরে রাখতো, তারপরে কেউ বৈঠা দিয়ে বাইতো। আর গুণ ছিল ওই নৌকার মাথায়
লম্বা বাঁশ থাকতো, ওই বাঁশের মাথায় আবার দড়ি লাগানো থাকতো। ওই দড়ি ধরে ওই কুলে এক দুজন লোক থাকতো, ওই কুলে যারা থাকতো তারা ওই দড়ি ধরে টেনে নিয়ে যেত। এই দৃশ্য তো বর্তমান যুগের ছেলেরা তো কল্পনাও করতে পারে না যে নৌকা কিভাবে চালানো হতো। তাই এই সব নৌকা আমাদের ঘাটে ভিড়ানো হতো কাঁঠালের সিজনে। এরা ওই কাঁঠাল হয়তো প্রতিটা কত দাম হিসেবে চুক্তি করে ওরা যেগুলো পোক্ত কাঁঠাল গাছের সব নিজেরাই কেটে নৌকা ভরে নিয়ে যেত, বিনিময়ে গাছের মালিকরা কিছু টাকা পেত। এটাও একটা উপার্জনের ব্যবস্থা ছিল। আলহামদুলিল্লাহ এইভাবে তাই স্কুল চলতেছে। এইটা হচ্ছে আমাদের পারিবারিক বর্ণনা। এরপরে অনেক ঘটনাই আছে যেগুলো আমি আজকে যে এরপরে আমি ধরেন এটা তো 4 থেকে আমি 5 উঠলাম, 5 উঠার পরে 6, 7 পর্যন্ত মোটামুটি এইভাবে দিনাতিপাত করে আমার অবস্থা হলো। তার দিনাতি পরে 7 পর্যন্ত উঠলাম, কিন্তু 7-এর পরে আসে একটা বিশেষ কারণে, তখন আমার ছোট ভাই আবার ক্লাস শিখছে, তা একটা বিশেষ কারণে বাধ্য হয়ে এর মধ্যে আমার আব্বা ইউনিয়ন কাউন্সিলের থেকে গ্রামের মানুষ জোর করেই, সৎ ব্যক্তি ছিলেন, অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন, যার কারণে গ্রামের লোক দাঁড় করাই দিছিল। উনি কেমন ব্যক্তি, সৎ ব্যক্তি ছিলেন, এইটে একটা উদাহরণ দিয়েই আমি আজকের মতো এই পর্বটা শেষ করব। তা আমার 5 ভাই ছিল, আগেই বলছি। তা আমার বড় ভাই তো কৃষিকাজের সঙ্গে জড়াই গেল। মেজো ভাই হচ্ছে আগেই বলছি উনি স্বাধীনের সময় বাড়িতে গেলেন, তারপরে যুদ্ধের সময় বাড়িতে গেলেন, আবার যুদ্ধ শেষে আবার লজিং বাড়ি যে 12 বাজার থেকে লেখাপড়া করলেন। উনি 73 সালে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করলেন, বোধহয় ম্যাট্রিক পাস বলতো সে সময়। 73 সালে উনি পরীক্ষা দিয়েছিলেন ম্যাট্রিক। আর আমার সাইজে ভাই তখন, সাইজে ভাইয়ের প্রসঙ্গ কখনো আসে নাই, এইবারেই প্রথম আসবে। আমার সাইজে ভাই একটু ডাইন পিঠে প্রকৃতির লোক ছিল। তাই এখন ওই একবার আমের সিজনে আমাদের তো আম হতো, তা এখন ওই আমাদের গ্রাম নাম পাঁচকাউনিয়া। ওই পাঁচকাউনিয়া গ্রামে প্রভাবশালী এবং ধনশালী এক হিন্দু পরিবার ছিল, নাম ছিল সন্তোষ সরকার। এই সন্তোষ সরকারের একটা আমের বাগান ছিল। এই আমের বাগানটা তার নামেই পরিচিত ছিল, সন্তোষ সরকারের আমের বাগান। তাই এখন ওই আমার সেজে ভাই ওই স্কুলতে ফেরার পথে ওই আমের বাগানের ভিতর দিয়েই আসতে হতো। তা একটা গাছের নিচে, আমের সিজনে, তা একটা গাছের নিচে একটা ছুরি পড়ে পাইছিল। ওই যে চাকু না তখন ছুরি তৈরি করতো, কামাররা তৈরি করে দিত, কোনো কভার টভার না। এই ছুরি দিয়ে ওই ছোটোবেলায় মানুষে কাঁচা আম কেটে টেটে খাইতো, বিভিন্ন কাজেও লাগতো। এই ছুরি পেয়ে ওই ছুরিটা নিয়ে বাসায় আসছে। আমার আব্বা বাসায় ছিল না। সন্ধ্যে হয় মাগরিবের পরপর আমার আব্বা মাগরিবের নামাজ পড়ে বাইরে বেরোয়, দেখে আমার ওই সাইজে ভাইয়ের হাতে একটা ছুরি। তখন আমার সাইজে ভাইকে ওই আমার আব্বা ডাকলো যে বাবা এদিকে আসো। যখন আসলো বললো যে বাবা আমার তো জানা মতে তোমার তো কোনো ছুরি ছিল না, তুমি এই ছুরি কোথায় পাইলা? তাই তখন আমার ভাই সত্যি কথাই বলল যে সন্তোষ সরকারের আমের বাগানে আমি পড়ে পাইছি। তখন আমার আব্বা আফসোস করে বলতেছে, আমার ছেলে সন্তোষ সরকারের বাগানে একটা ছুরি পাইছে, সেই ছুরি বাসায় নিয়ে আসছে আমার ছেলে। তো এর অপরাধ তো আমার, এ অপরাধ তো ওই ছোট্ট
মানে এটা একটু আমি করে বলছি। তো তিনি প্রকাশ্যে বলতেছে, এই ছেলে বাবা তোমার, এই অপরাধ তো তোমার না, এই অপরাধ আমার। আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, যার কারণে তুমি সন্তোষ সরকারের বাগান থেকে ছুরি পাইছো, সেই ছুরি বাড়ি নিয়ে আসছো। তাই এর সাজা আমার হওয়া উচিত। এই অপরাধী আমি। আমার আব্বা বলতেছে এই অপরাধী আমি, এর সাজা আমার পাওয়া উচিত। তাই এখন আমি যদি এই ছুরিটা সন্তোষ সরকারের বাগানে যাইয়ে আমি রেখে আসি, তা আমি বড় মানুষ, আমি ভালোভাবে যাইয়ে ছুরিটা রেখে আসতে পারবো, কিন্তু এতে তো আমার কষ্ট হবে না, এতে আমার সাজা হবে না। কিন্তু এই সন্ধেবেলায় এই জঙ্গলের ভিতর দিয়ে তুমি যেয়ে যদি এই ছুরিটা যে আম গাছের নিচেই পাইছো, তুমি যেয়ে যদি এইটা রেখে আসো, এটাই হবে আমার উপযুক্ত শাস্তি। কারণ আমার মহব্বতের ছেলে এই অন্ধকার সন্ধেবেলায় জঙ্গলের ভিতর দিয়ে যাবে, কষ্ট তো আমারই বেশি হবে। তা এখন আমার সাইজে ভাই পরবর্তীতে আমাকে বলছে যে এই কথা শোনার পরে আমার শরীর এত গরম হয়ে উঠল, এত সাহস আসলো, আমি দৌড়াই চলে গেলাম ওই আম বাগানে। ওই ছুরি ওই যে আম গাছের নিচেই পাইছি সেই আম গাছের নিচে রেখে আমি আমার আব্বার কাছে এসে বললাম যে আমি ছুরি রেখে আছি আব্বা। আমরা বাপজান বলতাম, বাপজান আমি ছুরি রেখে আছি। আমার বাপজান তখন জড়াই ধরল। এখনো এই গল্প আমার সেজে ভাই মাঝে মাঝে করেন। এই ছিল আমার আব্বা, এই ছিল নীতিবান আব্বা আমার। এই আব্বা নিয়ে গর্ব করার মতো আদর্শ শিক্ষা দিয়েছে যে আব্বা এমনই হওয়া দরকার। মানুষের সন্তান জন্ম দিলে হয় না, আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য এমন পিতাই দরকার। তাই এমন একজন লোককে ইউনিয়ন পরিষদে দাঁড় করানোর জন্য মেম্বার হিসেবে গ্রামের লোক বলবে, মানে সবাই জোর করেই মেম্বারে দাঁড় করালো। পরবর্তীতে কত ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমি দ্বিতীয় পর্বে আলোচনা করব। এই মেম্বার হওয়া এবং আমার জীবনে ওই ক্লাস 7-এ ওঠার পরে বিশেষ কারণে লেখাপড়াও বন্ধ হয়ে যায়, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, বিড়িবান্ধা শুরু করি আমার ছোট ভাই আর আমি। এই গল্প পরবর্তীতে আসতেছে, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এটা শুনবেন এবং আগামীতে দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।